জামায়াতের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলটির ভূমিকার প্রশংসা ডক্টর আলী রিয়াজের। পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান, নিজেদের মধ্যে সমাধানে জোর দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের মতবিনিময় চলছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে এই মতবিনিময় হচ্ছে। জামায়াতের পক্ষে দলটি নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন। দেশের রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য তৈরিতে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ডক্টর আলী রিয়াজ। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান চাপায় সিএনজির 5 যাত্রী নিহত হয়েছেন। সকাল 10:30টার দিকে উপজেলার রাবারবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এফআই ইসাক। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রতি বছর বর্ষায় কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় আশ্রিত রোহিঙ্গাদের হতাহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধস সহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে 150-এরও বেশি রোহিঙ্গার। আসন্ন বর্ষাকে মাথায় রেখে ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর আশ্রয় তৈরি করা হয়েছে নতুন শেড। কক্সবাজার প্রতিনিধি মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। উখিয়া ও টেকনাফের পাহাড় কিংবা সমতল ভূমি মিলিয়ে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি, যা কক্সবাজারের ওই 2 উপজেলার স্থানীয় বাসিন্দাদের চেয়ে প্রায় 3 গুণ। অনুসন্ধানে জানা যায়, আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ে ও তার পাদদেশে বসবাস করে এমন রোহিঙ্গার সংখ্যা 3 লাখের বেশি। আশ্রিত রোহিঙ্গাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে মারা যায় অনেকেই। 2024 সালে বর্ষায় পাহাড় ধসে মারা গেছে 10 জন। এদের মধ্যে শুধু ক্যাম্প 14তেই মৃত্যু হয়েছে 7 রোহিঙ্গার, আর মাটি চাপা পড়ে আরও 1 জন। এছাড়া 32টি ক্যাম্পে 2017 সাল থেকে এ পর্যন্ত পাহাড় ধসে 85 জন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে আরও 70 রোহিঙ্গা। ডাক ভাঙিয়ে মানে লাল বোটা করে গাড়ি দিয়ে তো মানে বেশি অশান্তি মারা আছে। আল্লাহ বলে সরকার বেশি অনুরোধ করছি। ল্যান্ডস্লাইড হয়ে এখানে রিক্স প্রবলেমে তো এখানে সুবিধার মধ্যে আসতেছি। এটা গড়বানছে ফিলের থেকে, এটা ফিলটা এখন থেকে গড় হয়েছে, আমরা 8টা ফিল পাইছি। আল্লাহ বেশি বেশি করে। এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে এবছর 500 ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা করা হয়েছে। 322টা পরিবার আছে যারা অতি ঝুঁকিপূর্ণ এবং 200 পরিবার আছে যারা মোটামুটি ঝুঁকিপূর্ণ। তো সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা এই রোহিঙ্গা ক্যাম্প 14তে 150 পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের জন্য একটা শেড তৈরি করা হচ্ছে, যেখানে 150 ঘর তৈরি করা হচ্ছে, সাথে তাদের আনুষঙ্গিক যত সুযোগ সুবিধা আছে সেগুলো তৈরি করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার জানান, নতুন তৈরি শেড ছাড়াও আসন্ন বর্ষায় পাহাড় ধসের ঝুঁকি এড়াতে প্রতিটি ক্যাম্পের আশপাশের স্কুল কমিউনিটি সেন্টার প্রস্তুত রাখা হবে। দৈব দুর্বিপাক হলে, ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড বা অন্য কিছু হলে সেক্ষেত্রে যাতে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। কারণ দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আশেপাশে যে কমিউনিটি স্পেস, যেমন স্কুল আছে, মক্তব আছে, স্কুল বা লার্নিং সেন্টার, তারপর উইমেন ফ্রেন্ডলি স্পেস আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস আছে, এগুলিতে আমরা সরাইনি। পাহাড়ের অদূরে খোলা মাঠে ঝুঁকিমুক্ত করে 4 মাস আগে শুরু হয় নতুন শেড নির্মাণের কাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ, আবারও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায় পাকিস্তান, জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। পেহেলগাঁও ইস্যুতে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে কথা বলছে না। থমথমে পরিস্থিতিতে দেশ দুটোর উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা, ভারত আর পাকিস্তান
নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পেহেলগাম হত্যাকাণ্ড ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। শুক্রবার অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তান। এই অভিযোগ এনে ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এতে দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। পাকিস্তান ভারত উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি লিখেন, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী, তাই তাদের গুরুত্ব সহকারে বিবেচনা করে তেহরান। দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এই পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের দীর্ঘ সময়ের বিরোধের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন দুদেশ ঠিকই বিষয়টি মিটিয়ে নেবে। ইরান আর যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মাঝেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করছে দিল্লি আর ইসলামাবাদ। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল। সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এমন হুঁশিয়ারি দেন তিনি। পানি আটকানোর চেষ্টা করলে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামের সংলাপের সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। তিনি আছেন জাতীয় সংসদ ভবনে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরাজ, শুনতে পাচ্ছেন কিনা? মিরাজ, সংলাপের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি কতটুকু জানেন? শোভা, এই সংলাপের সর্বশেষ পরিস্থিতি বলতে সংলাপ বা এই আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামীর। এই সংলাপটি চলছে এবং জামাতের নেতারা সকাল 10:30টার পরে ওনারা হচ্ছেন এই সংসদ ভবনের এলডি হলে, যেই কার্যালয় জাতীয় ঐকমত্য কমিশনের, সেই অস্থায়ী কার্যালয়ে তারা প্রবেশ করেন এবং এরপরে তারা এই ঐকমত্য কমিশনের সাথে যে আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকে তারা বসেছেন এবং সেই বৈঠকে চলছে বা জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা সেই বৈঠকে তাদের মতামত বা অভিমত তুলে ধরছেন। একই সাথে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের যেই পর্যবেক্ষণ বা জামাত ইসলামের কোনো বিষয় জানার থাকলে বা কোনো বিষয় নিয়ে তাদের আপত্তি বা সংশয় থাকলে সেই বিষয়গুলো তাদের কাছ থেকে পরিষ্কার হয়ে নিচ্ছেন। সাধারণত এই ঐকমত্য কমিশনের সাথে এই যেই সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সংস্কার কমিশনগুলো থেকে, সেই কমিশনগুলোর সাথে দলগুলোর যেই মতামত, দলগুলো কোন বিষয়গুলোতে ঐকমত্য পোষণ করেছে, কোনগুলোতে হয়তো দ্বিমত পোষণ করেছে বা কোন বিষয়গুলোতে কিছু পর্যবেক্ষণ বা অবজারভেশন রেখে এরপরে তারা সেই সুপারিশ বা তাদের যেই মতামতগুলো দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যে অমীমাংসিত ইস্যুগুলো আছে বা সেই ঐকমত্য পৌঁছানোর ক্ষেত্রে যেই আলোচনা বাকি ছিল, সেই আলোচনার অংশ হিসেবে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং এই বৈঠকের পরে রাজনৈতিক দলগুলো তাদের যেই মতামত বা তাদের যেই অবস্থান তারা জানিয়েছেন এই সংস্কার প্রস্তাবনার বিষয়ে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার আগেই যেটি জানিয়েছিলেন যে এই ঐকমত্য কমিশনে দলগুলো কোন কোন বিষয়ে ঐকমত্য পোষণ করবে, একমত হবে, কোন কোন বিষয়ে একমত হবেন না, সেই বিষয়গুলো তারা প্রকাশ করবেন। এর পরবর্তীতে সেটি নিয়ে জাতীয় বা দেশবাসী। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।